সবাই কেন আমাকেই বাঘের গুহায় ফালায় বুঝি না আমি। আমার সাথে তাদের কি এত শত্রুতা? নিজ মনে বিড়বিড় করতে করতে সে রুমে গিয়ে বই গুছিয়ে নিয়ে আয়ানের রুমে প্রবেশ করলো। আয়ান টেবিলে বসে ফোনে কি যেন দেখছে। আফরিন চুপচাপ তার পাশেই বসে পড়লো। আয়ান আফরিনকে পড়ানো শুরু করলো। আফরিনও আয়ানকে দেখে চুপচাপ যেভাবে পড়াচ্ছে সেইভাবেই পড়ছে। আফরিনের চোখে ক্লান্তি স্পষ্ট। কয়েক ঘন্টা পর আফরিন হাঁপাতে উঠেছে পড়তে পড়তে। সে আয়ানের দিকে তাকিয়ে বলল, আরাফাত ভাই, আজকে জন্য মাফ করে দেন। আর পড়তে পারছি না আমি, প্লিজ। আয়ান তাকালো আফরিনের মুখ পানে। আফরিন ছোট ছোট চুলগুলো তার মুখে এসে পড়েছে। সে হঠাৎ করে আফরিনকে প্রশ্ন করলো, আফরিন, তোর বয়স কত এখন? মানে আপনি আবার আমার বয়স নিয়ে পড়লেন কেন আরাফাত ভাই? যা বলছি তুই আনসার কর। আমার 17 বছর, সামনেতে 18তে পড়বে। আচ্ছা যা এখন, খেয়ে প্রপারলি ঘুম দে। সকালে উঠে আবার পড়তে বসিস। আচ্ছা আচ্ছা আরাফাত ভাই। আফরিন আয়নের থেকে ছুটি পেয়ে বই গুছিয়ে খুশি মনে বের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই সবাই একসাথে বসে খেয়ে যে যার মতো করে রুমে চলে গেল। রাত 1:12। জাহান ভিলার 2 তলার শেষ মাথায় লাইব্রেরি রয়েছে, যা আব্দুল করিম জাহান নিজের হাতে খুব যত্নের সাথে তৈরি করে রেখে গেছেন। বাইরে তখন গভীর রাত, চারিদিকে অন্ধকার ছড়িয়ে আছে। রাস্তায় মাঝে মাঝে কুকুরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। জানলার ফাঁক দিয়ে ঢুকছে একটুখানি বাতাস। বাতাস দুলছে, লাইব্রেরির পর্দা ঢেউ খেলছে, আর তাতে দপদপ করে কাঁপছে 2টা মোমবাতির আলো। অন্ধকারে ডুবে থাকা বুক সেলফগুলো যেন ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটা বইয়ের পাতায় লুকিয়ে আছে শত বছরে নিঃশব্দ গল্প। আর সেই লাইব্রেরির নিস্তব্ধতার ঠিক মাঝখানে টেবিলে বসে আছে 3 জন, আয়ান, আবরার ও ফারিসা। সবার চোখে এক হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সকল নিস্তব্ধতার মাঝে ফারিসা বলে উঠল, ভাইয়া, আমার সত্যি অবিশ্বাস্য লাগছে সব কিছু। একটা মানুষকে গত কয়েক বছর ধরে খুঁজে চলেছি, কিন্তু তার সম্বন্ধে কিছু পেলাম না। ফারিসার এহেন বাক্যে 2জন তার দিকে তাকালো। সবার মাঝে এই একটা ব্যর্থতা কুকড়ে কুকড়ে খাচ্ছে। আয়ান নিঃশ্বাস ফেলে বলল, জানি না বনু, আমরা যাকে খুঁজে যাচ্ছি সে কে, আর আমাদের সাথে কেন শত্রুতা তার। তার আমাদের হাতের নাগালে থেকেও তাদের ধরতে পারছি না। আবরার তাদের মধ্যে থেকে বলে উঠল, তোকে আমি বলছি, আবার দাদাভাইয়ের রুমটা আবার চেক করি, হয়তো কিছু না কিছু তো পাবো, আমি শিওর। আবরারের কথায় সমর্থন করে ফারিসাও বলে উঠল, হ্যাঁ ভাইয়া, আমারও একই জিনিস ঘুরপাক খাচ্ছে। আমরা মেবি কিছু তো একটা মিসিং করেছি, নাহলে দুটো মানুষকে একসাথে মেরে ফেললো আর আমরা কিছুই পাবো না। ঘরটা আবারও নীরব হয়ে যায়। কুকুরের ডাক ভেসে আসছে। এর মধ্যে আয়ান ফারিসার উদ্দেশ্যে বলল, ফারশু, তোকে কালকে কাজ দিয়েছিলাম যে, ওইটা কোনো আপডেট পেয়েছিস? আয়নের কথায় তার কিছু মনে পড়ল। সে আয়নের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও হ্যাঁ ভাইয়া, মনে ছিল না। শোনো, এই রিক চৌধুরী কোনোভাবেই সুবিধার মনে হচ্ছে না আমার। কালকে রাত প্রায় 3:30 নাগাদ রকি চৌধুরীকে দাদা ভাইয়ের রুমের সামনে দেখেছি। মনে হচ্ছিল সে এই রুমে কিছু একটা খুঁজতে এসেছে, আমাকে দেখে কোনোভাবে চলে গেছে। আবার তখনই জোরে বলে উঠল, দেখেছিস, বলেছিলাম এই শালার মধ্যে ঘাপলা আছে, ওর ওপর আমাদের নজর রাখতে হবে। এরপর তারা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করলো। তাদের এই আলোচনা লাইব্রেরির দরজার এক সাইডে দাঁড়িয়ে আড়ি পেতে কেউ শুনে ফেলল। আয়ানদের আলোচনা শেষে ঠিক হলো আগামীকাল সবাই ঘুমিয়ে পড়লে তারা 3জন আব্দুল করিম জাহানের রুম আবারও তাল্লাশি করবে। এর মধ্যে আয়ানের ফোনে তার বিদেশি ক্লায়েন্ট কল দেওয়ায় সে দ্রুত পায়ে তার রুমে চলে গেল। ফারিসাও চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে আবরার তাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি এইসবে জড়িয়ে গেলে কেন? তুমি নিতান্তই ছোট মানুষ, এইসব জড়িয়ে যদি তোমার ক্ষতি হয় তখন? ফারিসা পিছনে ফিরে তাকালো আবরারের পানে। আবরারের চোখে সে অন্য কিছু দেখতে পেল। ফারিসার এই ছোট্ট হৃদয়ে কিছু ভালো লাগা কাজ করলেও আবরারের কথায় সে তার দিকে তাকিয়ে উপহাসের হাসি দিয়ে বলল, আমার যে খুব দরকার এই আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর দর্পণ পেতে। তারা আমার কাছ থেকে খুব মূল্যবান একটা জিনিস নিয়ে গেছে। আর কিছু বলল না ফারিসা, চুপচাপ সেখান থেকে উঠে চলে আসলো। তার বুকে কিছু হারিয়ে যাওয়ার নিদারুণ কষ্ট পাচ্ছে। আর এদিকে আবরারের চোখে এখনও ওই শ্যাম সুন্দর ছোট্ট রমণীর পানিতে টলমল করা চোখ দুটো ভাসছে। কয়েক মিনিট পর সেও সেখান থেকে বের হয়ে রুমে চলে গেল। দুপুরের সূর্য তখন ঠিক মাথার উপরে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের সকল মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে।
অনামিকার পরনে ছিল নীল কুর্তি পরা। তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রকি ও তার বন্ধুরা। অনামিকার পাশে বসে আছে ফারিয়া। সে অনামিকাকে রকির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তুই তো ওকে প্রপোজও করতে পারিস, আর এখন যেহেতু তোরা বেআইন হয়েছিস, আমার মনে হচ্ছে তোকে ভাই অ্যাকসেপ্ট করবে। যা অনু, তুই পারবি। অনামিকা ঘুরে বসে ফারিয়ার সামনে। সে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, যদি কিছু হয় তখন? কিছু হবে না, যা তুই। অনামিকা দ্বিধায় পড়ে গেল। কয়েক মিনিট পর সে উঠে দাঁড়ালো। পরনে কুর্তি ঠিকঠাক করে নিয়ে ধীরে ধীরে রকির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। অনামিকা রকির সামনে এসে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনামিকার সালাম শুনে রকি তার দিকে তাকালো। সে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি? ভালো ভাইয়া। কিছু বলবে? অনামিকা এবার চারদিক তাকালো। তার ঠোঁট কাঁপছে। সে ঠোঁট কামড়ে বলল, জি জি, মানে সবার সামনে? রকি হাসলো একটু, তারপর বলল, আরে কিছু হবে না, বলে ফেলো। অনামিকা বড় করে নিঃশ্বাস নিল। সে রকির দিকে তাকিয়ে বলে উঠল, আমি আমি আপনাকে ভালোবাসি, মানে পছন্দ করি ভাইয়া, অনেক আগে থেকে ভালোবাসি। রকি অনামিকার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেও হো হো করে হেসে উঠল। তার সাথে বাকি ছেলেরাও হেসে উঠল। রকি পাশ থেকে সুমন বলে উঠল, ভাই ডিরেক্ট প্রপোজ, মানে দেশে মেয়ে না, একদম খাঁটি। তাই তো দেখছি, মাশাআল্লাহ, আমার সুন্দরী বেআইন দেখিয়ে আমাকে ডাইরেক্ট প্রপোজ করে দিলেন। তো বেআইন, আপনি যে সে মেয়ে নন দেখছি, এই রকিকে এত সহজে প্রপোজ করে ফেললেন, আর একটু আপনার যত্ন আত্মীয় হবে না, তা কী করে হয়? সুমন, আমার এই সুন্দরী বেআইনের ভিডিও কর তো, একদম ঝাক্কাসভাবে করবি, যাতে... অনামিকা রকির কথা কর্ণপাত হওয়া মাত্রই তার চোখ পানি টলমল করছে। রকি আর তার সাথে থাকা ছেলেগুলো সবার সামনে খুব বাজেভাবে অপমান করলো। বিভিন্নভাবে ছেলেগুলো ভিডিও করলো, আরও বাজে বাজে কথা শোনালো অনামিকাকে। অনামিকা মাথা নিচু করে তাকিয়ে আছে। ফারিয়া অনামিকার পাশে এসে হাত ধরে ওকে নিয়ে যেতে নিলে অনামিকা বাধা দেয়। সে ফারিয়ার হাত ছাড়িয়ে নিয়ে রকির দিকে তাকিয়ে বলল, আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন রকি ভাই, এভাবে কষ্ট দিবেন ভাবিনি কখনো আমি। আপনি সবার সামনে আমার ভালোবাসাকে তুচ্ছ করলেন। আমি আজ যাওয়ার আগে আপনাকে দোয়া দিয়ে গেলাম, আপনার জীবনে সব কিছু মিলুক, কিন্তু কখনো ভালোবাসা না মিলুক। ভালো থাকবেন, আর আমার এই মুখ কখনো আপনি দেখতে পারবেন না। অনামিকা সবাইকে এড়িয়ে এক দৌড়ে চলে গেল। রকি এখনও তার যাওয়ার পানিয়ে তাকিয়ে আছে। সুমন রকিকে ডেকে উঠলে রকিও তাদের সাথে যোগ দিয়ে সেখান থেকে বের হয়ে গেল। বিকেলের দিকে তাহমিনা হেসে পড়িয়ে গেলে আফরিন নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়েছিল। তার ভীষণ ক্লান্ত লাগছিল দেখে একটু ঘুমিয়েছে। ঘুমের গভীরে হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। সাউন্ডটা এত জোরে বাজছিল যে মনে হলো ঘরের দেয়াল কেঁপে উঠছে। আফরিন ঘুম ঘুম চোখে ফোন নিয়ে কল রিসিভ করে কানে দেওয়া মাত্রই ওই পাশ থেকে তীক্ষ্ণ চেনা একটা মেয়েলি কণ্ঠ উঠল, এই শালি, কতবার কল দিচ্ছি, খবর নেই তোর? আফরিনের কণ্ঠে তখনও ঘুমের ভার। তাও সে বলল, মারু, আমি ঘুমোচ্ছি, কি বলবি বল। আফরু, কাল কলেজে যেতে হবে, মনে আছে নাকি ওইটাও ভুলে গেছিস? কাল? কাল কেন যাব? কাল কি কাজ? আরে কালকে অ্যাডমিট দিবে। মুহূর্তেই আফরিনের ঘুম উড়ে গেল। মারিয়ার কথায় আফরিন উঠে বসলো। সে বলে উঠল, আচ্ছা, কালকে আমাকে নিয়ে যাস। আমি বাবা পারবো না। কেন সারাদিন আমার কানের কাছে আরাফাত ভাই করিস? এখন কোথায় সে? তাকে বল তোকে নিয়ে কালকে নিয়ে যেতে। রাখি, বাই। আফরিনকে কিছু না বলতে দিয়ে কল কেটে দিল মারিয়া। আফরিন কিছু বলতে চাইলেও ফোনের স্ক্রিনে শুধু কল এন্ডেড লেখা জল করছিল। হ্যাঁ, সেই দিন আয়নের দেওয়া গিফট পাওয়ার পর আফরিনের মনে যে ভালো লাগা সৃষ্টি হয়েছে তা সেই সারাদিন মারিয়াকে শেয়ার করত। এর মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে শারমিন বেগম ডেকে পাঠালেন আফরিনকে। আফরিন মার ডাকে সাড়া দিল। আফরিন ধীরে ধীরে উঠে বাথরুমে গেল। মুখ ধুয়ে এসে নামাজ আদায় করলো মন দিয়ে। তারপর নিচে নেমে নাস্তা শেষ করে আবার উপরে রুমে চলে এলো। আজকে আবরার আয়ান কেউ বাসায় নেই, তাই আফরিন আজ আয়ানের কাছে পড়তে যাওয়া লাগলো না। নিজের রুমে পড়ার টেবিলে বসে পড়া শুরু করলো। আয়ান আর আবরার এই জাহান ইন্ডাস্ট্রির একটা ডিল করতে এসেছিল, কিন্তু এখানে এসে যে তারা দুজনেই চমকে যাবে তা কখনোই ভাবেনি। তাদের সাথে পার্টনার হিসেবে ডিল করতে এসেছে স্বয়ং ইহরাম চৌধুরীর মেয়ে ইনায়া চৌধুরী। ইনায়াকে দেখে আবরার আয়ানকে তাদের কেবিনে নিয়ে গেল।
আবরার বসে আছে আয়ানের সামনে। আয়ান বিরক্তিতে মুখ কুঁচকে আছে। আবরার ওকে শান্ত করে বলতে লাগলো, দেখ ভাই, আমাদের এইখানে প্লাস পয়েন্ট আছে। একে তো আমাদের রহস্যের অনেকটাই ইহরাম চৌধুরীর বিরুদ্ধে দেখা যাচ্ছে, তাই ইনায়া যেহেতু নিজে এই অফার নিয়ে এসেছে, ডিল ডান করি। তাহলে তাদের ইনফরমেশন সিস্টেম আমরা আরো গভীরভাবে জানতে পারবো। কিন্তু এই মেয়েকে আমার সুবিধার মনে হচ্ছে না। চৌধুরী বংশের রক্ত বইছে ওর শরীরে, মানে এমন গায়ে পড়া স্বভাব চরিত্র। আমার বিরক্ত লাগছে এসব। আবরার ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। আরও কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে তারা দুজনেই বের হয়ে গেল কেবিন থেকে। আয়নের মুখে রহস্যের হাসি দিয়ে ডিল ডান করলো। ডিল ডানের উদ্দেশ্য ইনায়া বেশ খুশি। সে আয়নের পাশে একদম গা ঘেঁষে বসে আছে। আয়নের সহ্য সীমা পার হয়ে গেলেও এই মেয়েকে কিছু বলতে পারছে না। ইনায়া আয়নের হাত মুঠো করে নিয়ে বলল, আয়ান বেবি, আমি ভীষণ ভীষণ খুশি। আমার বিশ্বাস হচ্ছে না আজকে আমি তোমার সাথে থাকতে পারবো। ইনায়ার এমন কথা শুনে আয়ান বলে উঠল, কি একসাথে থাকতে পারবে মানে? আরে না না, একসাথে কাজ করব সেটাই বুঝিয়েছি। আবরার ওদের সামনে বসে মুখ টিপে হাসছিল। বেচারা আয়ানের অবস্থা দেখে এবার হো হো করে হেসে উঠল। আয়ান ওর দিকে রাগী চোখে তাকিয়ে ইশারা দিল। আবরার নিজের হাসি থামিয়ে বলল, ইনায়া, এবার যাওয়া যাক, আমাদের অনেক রাত হয়েছে। ইনায়া এই আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান বেবি, তুমি কি আমাকে ড্রপ করে দিবে প্লিজ? আয়ান এইবার দোটানায় পড়ে গেল। আবরার ইনায়ার উদ্দেশ্যে বলে উঠল, বেবি ইনায়া, তোমার আয়ান বেবির কাছে আছে, তাই তুমি তোমার ড্রাইভার নিয়ে চলে যাও। ইনায়া উঠে দাঁড়ালো। তার পরনে জিন্স আর শার্ট ঠিক করে আয়ানের সাথে আরও ঘেঁষে দাঁড়িয়ে বলল, বাই বাই আয়ান বেবি, কাল আবার আসবো। ইনায়া চলে গেল কেবিন থেকে। আয়ান এতক্ষণ ধরিয়ে রাখা রাগ সব তার পাশে থাকা চেয়ারের উপর ফেললো। এক লাথিতে চেয়ার উল্টে পড়ে গেল। আয়ান নিচের রাগ নিয়ন্ত্রণ করে আবরারের উদ্দেশ্যে বলে উঠল, ভাই, এই নষ্টা মেয়ে মানুষ যেন আমার সামনে আর না আসে। আরেকবার আমার সাথে খেঁচাখেঁচা করলে খোদার কসম, ওর ওই দিনই শেষ দিন হবে। আবরার ওর কাঁধে হাত দিয়ে বলল, আর কিছুদিন ভাই, এরপর সবার মুখোশ খুলে ফেলবো। আয়ান আবরার আরও কিছুক্ষণ কেবিনে আলোচনা করলো। সব শেষে আয়ান আর আবরার তাদের অফিস থেকে বের হয়ে গেল। আয়ান বাইকের উপর বসতে নিলে আবরার দুষ্টু হাসি হেসে বলল, আয়ান বেবি, আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ? আয়ান বাইক থেকে নেমে আবরারকে দৌড়ানি দিলে আবরার হো হো করে হেসে দৌড় দিল। তাদের দুই বন্ধুর খুনসুটি শেষ হলে তারা দুজনেই বাইক স্টার্ট করে বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। আজ আমাবস্যা রাত। চারিদিকে চাঁদের এক ফোঁটা আলো দেখতে পাওয়া যাচ্ছে না। আয়ান, আবরার আর ফার্সিয়া জাহান ভিরার দুই তলার শেষ মাথায় দাঁড়িয়ে আছে। তাদের হাতে ফোনের টর্চ লাইট চালানো। আয়ান তাদের দুজনের উদ্দেশ্য ফিসফিস করে বলল, সবাই ঘুমিয়েছে তো? ফার্সু, তুই দেখে এসেছিস? ফারিসা বলল, হ্যাঁ ভাইয়া, আমি দেখে এসেছি। আর এই নাও চাবি। ওফ, এটা চুরি করতে গিয়ে আমার দম বের হয়ে গেছে। তোমার বাবা এত নাক ডাকে কেন? হ্যাঁ, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। সে একটু থেমে হেসে বলল, বড় মাঝে কি করে সংসার করছে বড় চাচ্চুর সাথে। আবরার ফারিসার কথা শুনে ফিক করে হেসে উঠল। আয়ান ওর পিঠে কিল মেরে বলল, চুপ থাক, কেউ জেগে গেলে ফেসে যাবো আমরা। আয়ান ফারিসার থেকে চাবি নিয়ে ধীরে ধীরে করিম জাহানের রুমের তালা খুলল। দরজা খুলতেই এক ধরনের আওয়াজ ভেসে আসলো। তারা তিনজন রুমের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ভিতরের লাইট চালাতে নিলেই চলল না। অনেক দিন পুরনো হওয়ায় লাইটগুলো সব নষ্ট হয়ে গেছে। তারা তাদের মতন করে রুম তাল্লাশি চালিয়ে যাচ্ছে। আবরার খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে, কিন্তু কিচ্ছু খুঁজে পেল না। সে ফ্লোরে বসে এটা ওটা নাড়িয়ে দেখতে লাগলো। কয়েক মিনিট পর ফারিসা আবরারের কাঁধে হাত রাখতেই আবরার ভয়ে চিৎকার করে উঠল, ও মাগো, আয়ান, ভূত ভূত ভাই, তোদের এরুমে ভূত। আয়ান আবরারের চিৎকার শুনে দৌড়ে ওই দিকে চলে আসলো। এসে দেখলো ফারিসা আবরারের মুখ চেপে ধরে আছে। ফারিসা আয়ানকে দেখে আবরারের মুখ থেকে হাত সরিয়ে নিল। আয়ান ওদের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে তোদের? ফারিসা একটু সামনে এগিয়ে আয়ানের উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া, তোমার বন্ধু যে একটা ভিতর ডিম, আগে বলনি কেন? আমি একটু তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করতে নিয়েছিলাম, আরে ও মা বলে চিৎকার করতে শুরু করলো। ফারিসা আবরারকে ভেঙিয়ে কথাটা বলল। আয়ান ফারিসার এহেন কাণ্ডে হেসে উঠল প্রায়।
ওরা আর কিচ্ছু বলল না। এমন সময় আয়ান চোখ আটকে যায় খাটের পাশে সোফার এক কোণে একটা বক্সের দিকে। সে ধীরে ধীরে সেই দিকে চলে যায়। আবরার আর ফারিসাও তার পেছনে পেছনে যায়। আয়ান একটু ঝুঁকে বসে এক হাত দিয়ে সোফার নিচ থেকে বক্সটি বের করে নিয়ে আসলো। বক্সটি অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে, ধুলো দিয়ে একাকার অবস্থা হয়ে আছে। আয়ান হাত দিয়ে বক্সটি ছেড়ে দিল। তারা তিনজন একে অপরের দিকে তাকাচ্ছে। আয়ান বলে উঠল, হয়তো এর মধ্যে কিছু না কিছু পাবো। আবরার একমত পোষণ করে বলে উঠল, এখানে আমাদের বের হয়ে যাওয়া উচিত এইখান থেকে। আয়ান একটু উদ্বিগ্ন স্বরে বলল, আচ্ছা চল, আমি এটা নিয়ে আমার রুমে যাচ্ছি। আর কয়েকটা পরই ভোর হয়ে যাবে। তোরা দুজনে এটা তালা মেরে আয়। আচ্ছা ভাইয়া। আয়ান তার ফোন নিয়ে বের হয়ে গেল। রুমে শুধু আবরার আর ফারিসা। ফারিসা ওনা ঠিক করে তালা নিয়ে বের হয়ে নিতে নিলে আবরার ওর হাত ধরে টেনে আলমারির সাথে লাগিয়ে নিল। আবরার ফারিসার উদ্দেশ্য করে বলে উঠল, আমি ভিতর টিম, আমি ভয় পাই। ফারিসা চোখ সরু করে তার দিকে তাকিয়ে বলল, আপনি ভিতর দিন, নাহলে কেউ এত জোরে চিৎকার দেয়। আবরার ওর দিকে ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই বুঝি, সময় আসুক তখন দেখাবো কে ভয় পায় আর কে পায় না। এই বলে ফারিসাকে ছেড়ে দিল আবরার। তারা দুজন করিম জাহানের রুম থেকে বের হয়ে আগের মতো তালা ঝুলিয়ে চলে গেল। রাত 2:25। অনামিকা এত রাতেও ছাদে বসে আছে এক কোণায়। তার সব কিছুই অসহায় লাগছে। এত অপমান, এত তুচ্ছ তাচ্ছিল্য তাকে রকি ছাড়া আর কেউ কখনো করেনি। উজান তার দায়িত্ব শেষ করে কিছুক্ষণ আগেই ফিরেছিল, কিন্তু অনামিকাকে কোথাও না পেয়ে সে ছাদে উঠে গেল। তার এক ফ্রেন্ড তাকে ভার্সিটির ঘটনা জানিয়েছে। উজান ছাদের কোণায় বসে থাকা তার ছোট্ট বোনের কাছে গিয়ে বসলো। অনামিকা কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকিয়ে উজানকে দেখতে পেল। তার চোখ লাল বর্ণের হয়ে আছে। অবশ্য হবে নাই বা কেন, আজ বাসায় ফেরার পর থেকেই কেঁদেছে এই মেয়েটা। উজান অনামিকাকে নিজের বুকের সাথে আগলে নিয়ে বলল, কি হয়েছে আমার ছোট বোনটার? উজানের আদরে অনামিকা জোরে জোরে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাইয়া, আমি আর এইখানে থাকবো না। ওরা সবাই আমাকে খুব বাজেভাবে অপমান করেছে জানো। আমি আর এই দেশে থাকবো না, প্লিজ আমাকে বাইরে পাঠিয়ে দাও। উজান অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আস্তে আস্তে বোনু। আচ্ছা, তোকে এই দেশে রাখবো না আমি। এখন একটু থামো, আর কাঁদে না বাচ্চা। ভাইয়া, আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম। উনি আমাকে এইভাবে অপমান না করলেও পারতো, তাই না? জানো, ওনার একটা ফ্রেন্ড আমাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে সম্বোধন করেছিল। উজানের চোখ বন্ধ করে ফেলেছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে নিজেকে ধাতস্থ করে অনামিকার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা বাদ দাও ওইসব। তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি তো ঠিকই ছিলে, তাহলে ভেঙে পড়ছো কেন? আমি কালকেই বাবা মাকে জানিয়ে তোমাকে যত দ্রুত সম্ভব এইখান থেকে পাঠিয়ে দেব, ওকে? এখন আর কাঁদবে না, ওঠো তো। অনামিকা উজানের সাথে উঠে দাঁড়ালো। উজান ওকে নিচে নিয়ে যেতে নিলে সে হাত ধরে থামিয়ে বলল, আর 10 মিনিট থাকি ভাইয়া, প্লিজ। উজান বোনের দিকে তাকালো। সে তাকে বলল, আচ্ছা, শুধু 10 মিনিট, ওকে? ওকে। উজান চলে গেল। সে আয়ানকে কল করে সব কিছু জানালো। আয়ান চুপচাপ সব শুনে একই মত দিল। অনামিকা ছাদে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আছে। আকাশ পুরোটাই অন্ধকারে মেঘে ঠেকে আছে, তাও সে কিছু খুঁজে বেড়াচ্ছে। অনামিকা মিনিট কয়েক পরে এই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে 4টি লাইন গেয়ে উঠল, যাও পাখি, বলো তারে সে যেন ভোলে না মোরে। চোখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। অনামিকা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে নিচে নেমে তার রুমে চলে গেল। শরীরের ভার ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এর মধ্যে উজান অবশ্য একবার তার বোনকে দেখে গেছে। অনামিকা ঘুমিয়ে আছে দেখে সেও নিশ্চিন্তে ঘুমোতে চলে গেল। পরের দিন আফরিন তাড়াহুড়ো করে নিচে নেমে এলো। সবাই তখন সকালের নাস্তা করছিল। আফরিনকে তৈরি হয়ে নিচে নেমে আসতে দেখে শারমিন বেগম বললেন, কি হয়েছে, এত তাড়াহুড়া করছিস কেন? আর কোথায় যাবি? আফরিন নিজের সামনে একটা প্লেট নিয়ে শারমিন বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু আজকে অ্যাডমিট কার্ড দিবে, তাই কলেজে যাব আজকে। শারমিন বেগম জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কার সাথে যাবি তুই? তোর বাবা চাচুরা তো একটু আগেই বেরিয়ে গেলেন।
কি? এখন যাব কিভাবে আমি? শারমিন বেগম এবার সামনে বসে থাকা আয়ানের দিকে তাকালেন। আয়ান তাদের কথায় মনোযোগ দিয়ে শুনছিল আর সকালে নাস্তা করছিল। শারমিন বেগম বললেন, আয়ন বাবা, তুমি একটু যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে যেতে পারবে? আয়ান তাকালেন শারমিন বেগমের দিকে, এরপর আফরিনের দিকে তাকালো। আয়ান শারমিন বেগমকে সম্মতি দিল। কয়েক মিনিট পর আয়ানের খাওয়া শেষ করে আফরিনের উদ্দেশ্য করে বলে উঠল, তাড়াতাড়ি আয়ালো। এই বলে সে বাইকের চাবি দিয়ে উঠে বাড়ি থেকে বের হয়ে গেল। আফরিনও তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে গেল। আয়ান বাইকে বসে তার জন্যই অপেক্ষা করছিল। আয়ানের পরনে আকাশি রঙের শার্ট আর সাদা ইন করা ফর্মাল প্যান্ট। আফরিন ধীরে ধীরে বাইকে উঠে বসলো। আয়ানকে না ধরে বসায় সে বলল, কেউ যে ধরে বসলো না, যদি রাস্তার উপর অ্যাক্সিডেন্ট করে তখন যেন আমার দোষ না হয়। এহের কথায় আয়ান বাইক স্টার্ট দিয়ে টান দিয়ে আফরিন হুমড়ি খেয়ে আয়ানের পিঠে পড়ল। এরপর সে আয়ানকে ধরে বসলো। বাইকের গ্লাস দিয়ে সব কিছু আয়ান দেখিয়ে বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলল। একদম পারফেক্ট। প্রায় 30 মিনিট পর আয়ান আফরিনের কলেজের সামনে এসে বাইক থামালো। আফরিন হেলমেট খুলে আয়ানকে ধরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ আরাফাত ভাই। আয়ান আফরিনের মুখ পানি তাকালো। সে আফরিনকে বলল, যাওয়ার সময় আমাকে কল দেবে, ওকে? আমি এসে নিয়ে যাবো তোকে। এরপর আয়ান চলে গেল। আফরিন এখনও আয়ানের যাওয়ার পানে তাকিয়ে আছে। এর মধ্যে মারিয়া আফরিনের পেছন থেকে বলে উঠল, আহা, কি প্রেম, কি ভালোবাসা! এখন থেকে বাইক নিয়ে আসা যাওয়া শুরু হয়েছে। আজ একটা ভাই নাই বলি আমি এরকম ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। আফরিন পিছন ফিরে তাকিয়ে দেখল মারিয়া তার দিকে তাকিয়ে এসব বলছে আর হাসছে। আফরিন মারিয়ার কাছে গিয়ে ধুম করে কিল বসিয়ে দিল পিঠে। মারিয়া ফের বলে উঠল, আজ কেউ নেই দেখে এই অবলা মেয়েটাকে মেরে ফেলেছে। আফরিন ওর দিকে তাকিয়ে বলল, ধুর মারু, কি বলছিস এগুলো? মারিয়া আফরিনের কাঁধে হাত দিয়ে বলল, যা বলছি সব সত্যি বলেছে। এর মধ্যে তাদের কাছে একটা মেয়ে এসে আফরিনকে বলল, আফরিন, তুমি যার বাইক দিয়ে আসছো উনি কে হয় তোমার? আফরিন মেয়েটার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? না মানে উনি বেশ হ্যান্ডসাম, আমি না ক্রাশ খেয়েছি। তুমি কি তার নাম্বারটা আমাকে দেবে প্লিজ? এই বলে মেয়েটা আফরিনের দিকে হাত বাড়িয়ে দিল। আফরিন রাগে ওর হাত মুচড়িয়ে দিয়ে বলল, আরাফাত ভাই আমার, বুঝেছো? আর যদি দেখি কখনো আমার কাছে আমার আরাফাত ভাইয়ের কথা জানতে এসেছো তাহলে আজ তো হাত মোচড়ালাম, এরপরে তোমার হাত মুখ কিছুই থাকবে না। আফরিন মেয়েটার হাত ছেড়ে দিল। মেয়েটা হাত টলতে টলতে সেখান থেকে ভয়ে দৌড়ে চলে গেল। মারিয়া আফরিনকে ধরে বলল, আরে আমার বন্ধু তো রাগ করতে হয় নাকি, শুধু তো নাম্বারটাই চেয়েছে মেয়েটা। আফরিন রাগী চোখে মারিয়ার দিকে তাকিয়ে বলল, না, কিছু চাইতে পারবে না, বুঝেছিস তুই? আচ্ছা আচ্ছা, মেরি মাফিয়া আম্মা, আর রাগ করতে হবে না। আপনি যা দায়িত্ব আছেন আর আসবে না। এবার চল। চল। তারা দুজন কলেজের মধ্যে প্রবেশ করে তাদের ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর তাদের ক্লাসে স্যার প্রবেশ করে সবার সাথে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলেন। এভাবে আরও ঘণ্টাখানিক পর তাদের অ্যাডমিট দিয়ে ছুটি দিয়ে দিল। আফরিন আর মারিয়া কলেজের মাঠের এক কোণায় বসে আছে। মারিয়া ফোনে কার সাথে কথা বলছে দেখে আফরিন বিরক্ত কণ্ঠে বলে উঠল, রাখ না ফোন, চল না কোথাও গিয়ে একটু ঘুরে আসি। মারিয়া আফরিনকে বিরক্ত হতে দেখে ফোন রেখে দিয়ে বলল, কোথায় যাবি? চল মফিজ আঙ্কেলের ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। তারা দুজন কলেজ থেকে বের হয়ে রিক্সা করে চলে গেল। মিনিট 10 পর তাদের রিক্সা এসে থামলো কতগুলো ফুচকার স্টলের সামনে। তারা দুজন ভাড়া মিটিয়ে দিয়ে একটা নির্দিষ্ট দোকানে গিয়ে বসলো। মফিজ মিয়া তাদের দুজনকে দেখে বলল, কেমন আছেন আম্মা জানরা? ভালো আঙ্কেল, আমাদেরকে আপনার হাতে স্পেশাল 2 প্লেট ফুচকা দেন তো। আচ্ছা একটু বহ, আমি বানাইয়া আনতাছি। তারা দুজন গল্প করছিল। এর মধ্যে কয়েকটা ছেলে এসে তাদের সামনে টুল নিয়ে বসলো। তারা প্রথমে স্বাভাবিক নিলেও পরে আর স্বাভাবিক নিচ্ছিল না। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, ভাই আশেপাশে তো সুন্দরী মাইয়ারা বৈশা আছে, আমার তো হাত নিষ্পিস করতেছে। আরেকজন হো হো করে হেসে উঠে তাকে সমর্থন দিয়ে বলল, হ্যাঁ ভাই, কিছু একটা করেন। আরেকজন বলে উঠল, না, এর গায়ে কিন্তু হাত দিতে মানা করছে বস, এর সুস্থ মতো হাতে তুইলা দিতে হইব আমাগর।
বাতাস ভারী হয়ে এলো। শব্দগুলো আফরিনের কানে ছুরি হয়ে বিঁধল। সে উঠে দাঁড়াতে যাচ্ছিল, এর মধ্যে তাদের মধ্যে যে লিডার যে আফরিনের পাশে গা ঘেঁষে বসতে দিলে, আফরিন উঠে চলে যেতে নিলে ওর হাত ধরে ফেলে। আফরিন হাত ছাড়ানোর চেষ্টা করতে নিলে ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে একটা তীব্র লাথি এসে লাগে ছেলেটার পিঠে। ছেলেটা ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আফরিন হঠাৎ কাণ্ডে পাশ ফিরে তাকাতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। এর মধ্যে ওই ছেলেগুলো আয়ানকে মারতে আসলে আয়ান উল্টে তাদের আক্রমণ করে। কয়েক মিনিটের মধ্যে সব উলট পালট হয়ে যায়। ছেলেগুলো আয়ানের কাছে মাফ চায়, কিন্তু আয়ানের থামার নাম নেই। আফরিন আয়ানের হাত ধরে বলে উঠল, আরাফাত ভাই ছেড়ে দিন ওদের প্লিজ। আয়ান আফরিনের দিকে তাকালো একবার, এরপর সামনে তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আর যদি তোদের দেখি মেয়েদের ডিস্টার্ব করা, তাহলে আজকে তো বেঁচে ফেলে, পরের বার আর বাঁচবি না। ছেলেগুলো যে যার মতো পালিয়ে গেল। আয়ান তার রক্ত লাল চোখে আফরিনের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? হ্যাঁ, তোকে আমি বলেছি আমি না আসা পর্যন্ত বের হবি না। আফরিন আয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি আসলে কি আমি করছিস? আরাফাত ভাই সরি, আর করবো না, প্লিজ মাফ করে দিন এবার। আয়ান নিজেকে ধাতস্থ করলো। মিনিট দুয়েক পর সে বলল, আচ্ছা চল এখন। আফরিন আয়ানের কথা শুনে মারিয়াকে কোনো মতে বিদায় দিয়ে আয়ানের বাইকে উঠে বসলো। আয়ান বাইক স্টার্ট দিয়ে ওকে নিয়ে চলে গেল সেখান থেকে। আফরিন নিঃশ্বাস ফেললো। বুকের ভেতর কেমন একটা অজানা শান্তি নেমে এলো। আয়ান বাইক থামালো একটা পার্কের সামনে। জায়গা অনেক সুন্দর হলেও আফরিনের এই দিক কখনো আসে। তাদের একটু দূরেই রয়েছে কাঠগোলাপ গাছ। আয়ান আফরিনকে বলল, হ্যালো, নাম এখানে। আফরিন আয়ানের কথা মতো নামলো। তার এখনও সেই কাঠগোলাপ গাছের দিকে তাকিয়েই আছে। আয়ান আফরিনকে তার সামনে এনে বলল, ওই ছেলে তোর আর কোথাও টাচ করেনি তো? আফরিন আয়ানের দিকে তাকালো একবার। কণ্ঠে রাগ, ক্ষোভ নাকি অন্য কিছু আফরিন বুঝল না। আয়ান দিকে না তাকিয়ে সে মিনমিন করে বলে উঠল, না, আর কোথাও টাচ করেনি। আচ্ছা ওদিকে চল। আফরিন আয়ানের কথা মতো আয়ানের সাথে ওইদিকে চলে গেল, কিন্তু যে এইগুলো দেখতে হবে ভাবতেও পারেনি। সামনে মফিজ আঙ্কেলের সেই স্টল, আর একটা টুলে বসে আছে মারিয়া। সে তার ফুচকা খেতে ব্যস্ত। আফরিন ধীরে ধীরে মারিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। মারিয়া কারোর অবয়ব দেখে সামনে তাকালো। আফরিনকে দেখে সে বলে উঠল, আফরো বস বস, এত দেরি করলি কেন? আফরিন বসলো। আয়ান মফিজ মিয়ার উদ্দেশ্যে বলল, ওদের যা খেতে ইচ্ছে করে তাই খাবেন। মফিজ মিয়া খুশি মুখে বললেন, আচ্ছা বাবা। আয়ান এবার আফরিনের দিকে তাকিয়ে বললেন, হ্যালো, আমি কিছুক্ষণ পরে এসে তোকে নিয়ে যাব, ওকে? আয়ান চলে গেল। আফরিন অবাকের সুরে মারিয়ার দিকে তাকিয়ে বলল, মারু তুই এখানে এগুলো কিভাবে? মারিয়া হেসে হেসে বলল, ও কিছু না, তুই ফুচকা খা। আফরিনও আর কিছু না ভেবে খেতে লাগলো। আর এদিকে মারিয়া মনে মনে ভাবতে লাগলো, যেমন মেয়ে তো তেমন ছেলে, একটার থেকে একটা কম না। বাবা কি থ্রেডটাই না দিল আমাকে। আফরিন আর মারিয়া গল্প করলো অনেকক্ষণ। কয়েক মিনিট পর আয়ান এসে মফিজ মিয়ার বিল মিটিয়ে দিল। আয়ান আশায় আফরিন মারিয়া বিদায় দিয়ে আয়ানের সাথে চলে গেল। আয়ান বাইকের সামনে এসে একগুচ্ছ কাঠগোলাপ ফুল আফরিনের হাতে তুলে দিল। এরপর আফরিনকে নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। আর সেই প্রতিটা সময় আফরিন একবার ফুলের দিকে আরেকবার আয়নের দিকে তাকায়। আফরিনের মুখে অজান্তেই হাসি ফুটে উঠেছে, আর সেই হাসি কেউ তার মন ভরিয়ে দেখেছে। সন্ধ্যাবেলা একটা সুনসান গলির মোড়ে থামলো ছেলেগুলো। সূর্য আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে। চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে সবগুলো। দাঁড়ানোর কয়েক মিনিট পর সুমন বলে উঠল, ভাই বসকে বলেন আমরা এই কাজ করতাম না। আগের বারও জোর বাসা বাইসে গেছি। শালার এমন কাহিনী, মাগার আগে কোনো ডিলে তো হয় নাই। এর মধ্যে আরেকজন সুমনের কথায় জোর গলায় সমর্থন করে বলে উঠল, হ ভাই, আগের বার তো মার খাই নাই, এবার কি মারটাই না দিল মাইরি। আমার চোপা শেষ ভাই। ছেলেগুলোর প্রধান যে ছেলেটা, সে গম্ভীর মুখে তার পকেট থেকে ফোন বের করে নিল। ডায়াল অ্যাপে যে নির্দিষ্ট একটা নাম্বারে কল করলো। প্রথমবারই রিসিভ হলো না, সে আবার দিল। এমন করে তৃতীয়বারই রিসিভ হলো। ফোনটি কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো,
কি হয়েছে, এতবার কল দিচ্ছিস কেন? বস, আমরা মেয়েটাকে তুলে আনতে পারি নাই। কি তোরা তো বস, কি করবো আমরা? একটা পোলা ইয়া বাসায় লাইছে আর আমার পোলাগুলোরও মারছে বস। অপর পাশের ব্যক্তি কয়েক মিনিট চুপ করে রইল। ছেলেটা আবার বলে উঠল। বস শুনতেছেন? ফোনের অপর পাশের মানুষটি চিন্তিত কণ্ঠে বলে উঠল। তোরা কিছুদিন নাই হয়ে যা, তোদের যেন কোথাও না পাওয়া যায়। যে জিনিসের দিকে হাত বাড়িয়েছ তোদের একটা কেউ ছাড়বে না। আর আমাকে কিছুদিন কল দিবি না, ওকে? কলটি টুট টুট করে কেটে গেল। অপর পাশে পুরুষটির রাগে তার চোখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। জানলার সামনে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল।